শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সৌমিত্র শুভ্র। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে। COP26 সম্মেলনে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ রক্ষায় তুলে ধরেছেন 4 দফা প্রস্তাবনা। শিল্পোন্নত দেশগুলোর কাছে দ্রুততম সময়ে ক্ষতিপূরণ দাবি করেন তিনি। স্কটল্যান্ডের গ্লাসগোয় ক্ষতিগ্রস্ত 48 দেশের শীর্ষ নেতা হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সম্মেলনের উদ্বোধনী দিনেই বক্তব্য রাখেন তিনি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নিজ দেশের বেশ কয়েকটি প্রকল্পের কথা তুলে ধরেন শেখ হাসিনা। জানান, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াচ্ছে বাংলাদেশ। The major emitters must submit ambitious NDCs and implement those. Second, developed countries should fulfill their commitments of providing $100 billion annually with a 50-50 balance between adaptation and mitigation. We are going to implement the Mujib Climate Prosperity Plan, a journey from climate vulnerability to resilience to climate prosperity. এর আগে স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ ফর ক্লাইমেট শীর্ষক আলোচনায় CVF এর সভাপতি হিসেবে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অধিক কার্বন নিঃসরণকারী ধনী দেশগুলোকেই জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে। জলবায়ু তহবিলের 50% অভিযোজন আর 50% প্রশমন প্রক্রিয়ায় বরাদ্দ করার দাবিও জানিয়েছেন তিনি। বলেন, পরিবেশ বান্ধব ব্যবসা বাণিজ্য অবদানের জন্য প্রতি বছর বঙ্গবন্ধু গ্রিন বিজনেস অ্যাওয়ার্ড দেবে কমনওয়েলথ। এতে নারী ও তরুণরা অগ্রাধিকার পাবে। The major emitting countries need to fulfill their obligations to support us in our efforts to cope with the effects of climate change. We have launched the Mujib Climate Prosperity Plan to transform our climate vulnerability into climate prosperity by following a low carbon development path. আনুষ্ঠানিকভাবে শুরু হলো শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম। সোমবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের উদ্বোধন করেন স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী। কোভ্যাক্স ও মার্কিন সরকারের সৌজন্যে পাওয়া ফাইজারের টিকা দেওয়া হচ্ছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, প্রথমে ঢাকাসহ 21 জেলা এবং পরে উপজেলা পর্যায়েও ভ্যাকসিন দেওয়া হবে। টিকার বিষয়টি বেশ আগ্রহের সঙ্গে নিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। আমাদের পরিবার থেকে আগেও নিছে, বড় ভাইয়ারা নিছে, এই জন্য আমরা আসছি। আমাদের ভালোর জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। তো বড়রা ভয় পেয়েছে, কিন্তু বাচ্চারা তো ভয় পাচ্ছে না। খুব আনন্দ সহকারে টিকা নিচ্ছে। ঢাকা শহরে প্রাথমিক পর্যায়ে 8টি স্কুলে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। এই টিকা দিব প্রায় 5000 করে, অর্থাৎ ঢাকায় আমরা 40,000 টিকা প্রতিদিন আমরা দেওয়ার একটি পরিকল্পনা হাতে নিয়েছি। টিকাদান কর্মসূচি আমাদের যত সফল হবে, যত দ্রুত সফল হবে, তত দ্রুত আমরা পুরো দমে আমাদের ক্লাসগুলো আমরা চালু করতে পারব। দেশে করোনায় গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 2 জন। মোট মৃত্যু 27,870। নতুন করে শনাক্ত 214 জন। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 1.8%। নমুনা পরীক্ষা হয়েছে 19,734টি। এ পর্যন্ত শনাক্ত 15,69,753 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 202 জন। মোট সুস্থ 15,33,625 জন। করোনা ভাইরাস ডেল্টা ভ্যারিয়েন্টের আরেকটি পরিবর্তিত রূপ খুঁজে পেলেন গবেষকরা। এর নাম দিয়েছেন AY4.2। রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সাপ্তাহিক বিবৃতিতে জানায়, এই তথ্য বলে মূল ভ্যারিয়েন্টের তুলনায় এটি কয়েক গুণ বেশি সংক্রামক। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ভারত, ইসরায়েল সহ বিশ্বের 42টি দেশে শনাক্ত হয়েছে এই সাব ভ্যারিয়েন্টটি। জুলাই মাসে প্রথম লন্ডনের কাছে এটির উপস্থিতি ধরা পড়ে। গবেষকদের দাবি, অঞ্চলগুলোয় গোটা অক্টোবরে যত সংক্রমণ মিলেছে তার 5.9% কারণ নতুন ভ্যারিয়েন্ট। চীনে ফের বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। রোববার একদিনেই 92 জনের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতী ভাইরাসটি। সোমবার এই তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বলা হয়, নতুন সংক্রমিতদের মধ্যে 59 জনই স্থানীয়ভাবে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তাদের বিদেশ ভ্রমণ বা বিদেশ ফেরত কারোর সাথে চলাফেরার সম্পৃক্ততা পাওয়া যায়নি। জানানো হয়, আক্রান্তদের বেশিরভাগই চীনের উত্তরাঞ্চলীয় এলাকার।
রংপুরের হারাগাছ পৌর এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযানের সময় তাজুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ এনে থানা ঘেরাও করে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এলাকাবাসী জানায়, সন্ধ্যার দিকে দরদি স্কুল এলাকায় মাদক বিরোধী অভিযানের নামে পুলিশ আটক করা হয় 52 বছর বয়সী তাজুল ইসলামকে। তাকে লাঠি দিয়ে পেটালে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে হারাগাছ থানার ওসির দাবি, অভিযানের সময় আতঙ্কে হার্ট অ্যাটাকে মারা গেছেন তাজুল ইসলাম। আমাদের প্রশ্ন, কেন মারি ফেলে গেল তারা? তাদের তো ফেলে আসার প্রয়োজন হয় না, পালে কেন পালে আসবে ওরা? এখনো আমরা ইমার্জেন্সির ভিতরে আছি, আমাদেরকে আগে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে দেন, তারপর আপনাদেরকে কি হয়েছে আমরা এখন তো নিজেরাই বিস্তারিত কিছু জানি না। উন্নয়নের অভিযাত্রায় অপ্রতিরোধ্য এক দেশের নাম বাংলাদেশ, এই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বলেছেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। জাতীয় যুব দিবস 2021 উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুব ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ বেশ কয়েকজনের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। পুরস্কারপ্রাপ্ত সবাইকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। যুব সমাজকে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ার অসমাপ্ত কাজ শেষ করতে এগিয়ে আসার আহ্বান জানান। বাংলাদেশ এখন উন্নয়নের অভিযাত্রায় অপ্রতিরোধ্য। বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় দেশ আজ উন্নয়নের মহাসড়কে। আমি যুব সমাজকে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার কাজে আত্মনিয়োগের উদাত্ত আহ্বান জানাই। সোমবার পালিত হলো সুন্দরবন দস্যুমুক্ত দিবস। 2018 সালের এই দিনে প্রধানমন্ত্রী সুন্দরবন অঞ্চল দস্যুমুক্ত ঘোষণা করেন। বাগেরহাটের রামপালে র্যাবের এক আয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দরবন ঘিরে কোনো অপকর্ম হতে দেয়া হবে না। আত্মসমর্পণ করা ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলাও তুলে নেওয়া হবে। আত্মসমর্পণে মূল ভূমিকা পালন করেন যমুনা টিভির বিশেষ প্রতিনিধি মহসিনুল হাকিম এবং এর জন্য তার প্রশংসাও করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি। হত্যা এবং ধর্ষণ ব্যতীত এবং আর্সন, এই 3 ধরনের মামলা ব্যতীত অন্যান্য যে সকল মামলা আছে সেই সকল মামলা প্রত্যাহারের জন্য আমরা একসাথে মিটিং করেছি। যারা এলাকাবাসী আছেন, যারা ভুল পথ থেকে সরে এসেছে, ভুল বুঝতে পেরেছে, তাদেরকে বুকে জড়িয়ে নেবেন এবং সমাজে তাদের আর্থিক এবং সামাজিক ভূমিকা পালনের সহায়তা করবেন। যদি কেউ আবার বিপদে যায়, তারাও মনে করবেন না যে আমাদের নিরাপত্তা বাহিনী একদম কিছুই বোঝে না। মঙ্গলবার সুপার 12-এ নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। এর আগে এই ফরম্যাটে 6 বার মুখোমুখি হয়েছে দুদেশ, যেখানে 6 বারই জিতেছে প্রোটিয়ারা। সাইফুদ্দিনের পর সোহান ও সাকিব ইনজুরিতে পড়ায় একাদশ গড়া কঠিন হয়ে যাচ্ছে বাংলাদেশ দলের জন্য। 13 জন ক্রিকেটার থেকে একাদশ গড়তে হবে বাংলাদেশকে। সাকিব না থাকায় সৌম্য ও আফিফকে ব্যাটিং অর্ডারে এগিয়ে আনা হতে পারে। দক্ষিণ আফ্রিকা দলের তাবরিজ শামসি ও ডেভিড মিলারের হালকা ইনজুরি রয়েছে। সেমির দূরে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে 2007 সালের পর কোনো বড় দলকে হারানোর আরেকটি সুযোগ বাংলাদেশের সামনে। টি-20 বিশ্বকাপের খবর বলছিলাম। একমাত্র ম্যাচে আজকের দিনে শ্রীলঙ্কাকে 26 রানে হারিয়েছে ইংল্যান্ড। জস বাটলারের ব্যাট থেকে আসা আসরের প্রথম সেঞ্চুরিতে 163 রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। জবাবে 137 রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংলিশদের। তবে জস বাটলারের অপরাজিত 101 রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কাকে 164 রানের টার্গেট দেয় তারা। জবাবে 34 রানের মধ্যেই প্রথম নিশাঙ্কা, চারিতা সালাঙ্কা ও কুশাল পেরেরা ফিরলে চাপে পড়ে শ্রীলঙ্কা। সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি দাসুন সানাকা আর ওয়ানিন্দু হাসারাঙ্গা। সানাকা 26 আর হাসারাঙ্গা ফেরেন 34 রানে। টানা তৃতীয় জয় তুলে নেয় ইংল্যান্ড। সাজাপ্রাপ্ত আসামি যেদিন গ্রেফতার হয়েছেন সেদিন থেকে সাজার রায় ঘোষণার আগ পর্যন্ত যতদিন কারাগারে ছিলেন তা মোট সাজা থেকে বাদ যাবে। প্রতিটি মামলার ক্ষেত্রে এটা প্রযোজ্য বলে মত দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই মতামত দেন। ইউনুস আলী নামে এক আসামিকে নিম্ন আদালত মৃত্যুদণ্ড দিয়েছিলেন, পরে তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট। এরই মধ্যে ইউনুস আলী 26 বছর হাজত খেটেছেন। আদালত আসামি ইউনুস আলীর হাজতকালীন ও কারাদণ্ড ভোগের সময় যোগ করে যদি যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদের সমান হয় তাহলে তাকে মুক্তির নির্দেশ দেন। ই-কমার্স গেটওয়েতে আটকে থাকা গ্রাহকের টাকা কেন ফেরত দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন।
আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা কনসাস কনজিউমার সোসাইটি রিট আবেদন করে। রিটে ই কমার্স পেমেন্টের জন্য বাংলাদেশ ব্যাংকের নিয়ম এসকো সিস্টেম সংশোধন করে গ্রাহকের টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত পাওয়ার স্থায়ী পদ্ধতি কেন চালু করা হবে না, তা বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়। অভিযুক্ত বিভিন্ন ই কমার্স কোম্পানির 214 কোটি টাকা ফ্রিজ আছে। শিগগিরই ক্ষতিগ্রস্ত গ্রাহকদের তা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এইচ.এম. শফিকুজ্জামান। জানান, এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে ই ক্যাব সহ ভোক্তা অধিকারের সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। সাম্প্রদায়িকতাকে অস্ত্র বানায় বিএনপি, আওয়ামী লীগ নয়, এমন দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ক্ষমতায় যেতে বিএনপি ধর্মকে আর সাম্প্রদায়িকতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে যারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করছেন তাদের সতর্ক করেন ওবায়দুল কাদের। নিজ বাসভবনের ব্রিফিংয়ে তিনি এইসব বিষয় নিয়ে কথা বলেন। আগামীকাল ইউনিয়ন পরিষদের ৩য় ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নকে কেন্দ্র করে যারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করছেন, নিজেদের মধ্যে সংঘাত সংঘর্ষে লিপ্ত হচ্ছেন, তাদের সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী তৎপরতা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। সুন্দরবন ধ্বংস করে প্রধানমন্ত্রীর কপ সম্মেলনে যোগদান জনগণের সঙ্গে পরিহাস বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা জেলা বিএনপির মানববন্ধনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, জনগণের কথা তোয়াক্কা না করেই সরকার নিত্যপণ্যের মূল্য বাড়াচ্ছে। একই অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্নীতির মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে ক্ষমতাসীন দলের সিন্ডিকেট। যে প্রধানমন্ত্রী তার নিজের দেশের সুন্দরবন উজাড় করে দেওয়ার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে পারেন, তিনি যাচ্ছেন গ্লাসগোতে পরিবেশের সম্মেলনে। যতই সরকারের চাকরি করুক, ওর মেয়াদ শেষ, ওর যাওয়ার সময় হয়েছে। দুর্নীতি, সিন্ডিকেট বাণিজ্য এবং চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্যের দাম লাগামহীনভাবে বাড়ছে, এমন অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। দুপুরে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে যুব সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার লোক আছে সরকারের, কিন্তু যাদের নিয়ন্ত্রণ করার কথা তারাই নিজেদের আখের গোছাতে ব্যস্ত। যুক্তির বাইরে দাম বাড়ছে, কোনো কারণের বাইরে দাম বাড়ছে, সেগুলো হলো দুর্নীতির কারণে। সংঘবদ্ধ করে দাম বাড়ানো হচ্ছে, সিন্ডিকেশন করা হচ্ছে, হোর্ডিং করা হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হলো যে বিভিন্নভাবে চাঁদাবাজি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় চাঁদাবাজির জন্য নাকি অফিস খোলা হয়েছে। এগুলো 90-এর পরের থেকে এই ঘটনাগুলি আমরা দেখছি। দেশব্যাপী ধর্মীয় সহিংসতাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিশিষ্টজনরা। তারা বলেন, একের পর এক ঘটনার বিচারহীনতায় নতুন ঘটনার জন্ম হচ্ছে। এসব ঘটনা রোধ করতে হলে সরকারকে কঠোর হাতে ধর্মীয় উগ্রতা বন্ধ করতে হবে। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দেশব্যাপী সহিংসতার বিরুদ্ধে সমাবেশ থেকে বিশিষ্টজনরা বলেন, ৭১-এ ধর্ম বর্ণ সকলে মিলে থাকার জন্যই দেশ স্বাধীন হয়েছিল। যারা ধর্মের ভিত্তিতে দেশ চেয়েছিল তারা পরাজিত হয়েছে। তাই ধর্মের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তারা। এখানে উপস্থিত হয়ে এইসব ওয়াজিদের অবশ্যই জিহ্বা বন্ধ করতে হবে। আসল ঘটনার ঘটক সাম্প্রদায়িক রাজনীতি, আমার বিচারপতির ভাষায় ধর্ম ব্যবসায়ীরা তারা পার পেয়ে গেল। আমরা চেষ্টা করব সবাই মিলে এই সাম্প্রদায়িকতার বিষ বাষ্পটা যাতে না ছড়াতে পারে। সততাই শক্তি, সুসাংবাদিকতায় মুক্তি, এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে দ্বিভাষিক অনলাইন পত্রিকা ঢাকা প্রকাশ। অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে সোমবার বিকালে রাজধানীর একটি হোটেলে যৌথভাবে লোগো উন্মোচন করেন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার 5 সম্পাদক। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উন্মোচন করা হয় ঢাকা প্রকাশের লোগো, পরে কেক কাটা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা প্রকাশের প্রধান সম্পাদক, কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল।
জোকারের ছদ্মবেশে সাবওয়েতে ছুরিকাঘাতের মাধ্যমে 17 আরোহীকে গুরুতর আহত করল এক ব্যক্তি। 3 জনের অবস্থা সংকটাপন্ন। রোববার জাপানের রাজধানী টোকিওতে চালানো হয় এই হামলা। স্থানীয় সময় রাত 8টা নাগাদ কোকুইরো স্টেশনে হয় হামলাটি। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের বেশিরভাগ মানুষ হ্যালোইন পার্টিতে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। হঠাৎই এলোপাতারি ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। প্রাণে বাঁচতে জানালা দিয়ে বের হন অনেকে। পরে আটক করা হয় 24 বছর বয়সী হামলাকারীকে। ইথিওপিয়ার আমহারা প্রদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর দখলে নিল টাইগ্রে বিদ্রোহীরা। সরকারি বাহিনীকে হটিয়ে প্রতিটি সড়ক এবং চেকপোস্টের নিয়ন্ত্রণ নেয় টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট বা TPLF এর সদস্যরা। শনিবারের এমন দাবির পর এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেন ইথিওপিয়ার সেনাবাহিনী। তবে অঞ্চলটির মোবাইল ও টেলিফোন সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে অঞ্চলটিতে বিদ্রোহীদের সাথে ব্যাপক সংঘাত শুরু হয় সেনাবাহিনীর। পটুয়াখালীর বাউফলের নওমালা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ফের সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ প্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার দুপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহজাদ হাওলাদারের এলাকায় গণসংযোগে যায় আওয়ামী লীগ প্রার্থী কামাল হোসেনের সমর্থকরা। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় মোবাইলে ধারণকৃত একটি ভিডিও ফুটেজে হলুদ পাঞ্জাবি পরা এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগ্নেয়াস্ত্র হাতে থাকা ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বাউফল থানার ওসি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এর আগে রোববার একই এলাকায় দুপক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হন। দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী সরকার ও জনগণের পাশে থাকবে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সকালে খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর্স সেন্টার অ্যান্ড স্কুলে আর্মি কোরের 40তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে এই কথা বলেন তিনি। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেনা সদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং আর্মি সার্ভিস কোরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেনাপ্রধান বলেন, করোনা ও দেশের যে কোনো দুর্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশে জনগণের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। ভবিষ্যতেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী জনগণের পাশে থাকবে। আমরা করোনাকালীন সময় বা বিভিন্ন দুর্যোগে যখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়েছি, আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 24 বছর পর প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাধারণ জরুরি বিভাগ চালু হয়েছে। 100 শয্যা নিয়ে সকালে বহুল প্রতীক্ষিত এই বিভাগের উদ্বোধন করেন উপাচার্য ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ। এর ফলে বঙ্গবন্ধু মেডিকেলে এখন 24 ঘন্টায় মিলবে জরুরি স্বাস্থ্যসেবা। এই নতুন বিভাগটি বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে খোলা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসেন ও অধ্যাপক ডাক্তার AKM মোশাররফ হোসেন সহ অন্যান্যরা। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে এবছরও হচ্ছে না আয়কর মেলা। মাস জুড়ে কর অঞ্চলগুলোতে আয়করদাতাদের সেবা দেওয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সেবা কেন্দ্রগুলোতে ETIN নিবন্ধন ও পুনর্নিবন্ধনের ব্যবস্থা রয়েছে। ভোগান্তি ছাড়া দ্রুত রিটার্ন জমা দিতে পেরে খুশি করদাতারা। অধিগ্রহণ করা C&A টেক্সটাইলকে আগামী বছরের ফেব্রুয়ারিতে উৎপাদনে ফেরাতে চায় আলিফ গ্রুপ। সংবাদ সম্মেলনে এইসব কথা জানিয়েছেন আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজিমুল ইসলাম। সোমবার বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় C&A টেক্সটাইলের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। জানান, এ লক্ষ্যে C&A টেক্সটাইল ব্যাংকের দায় দেনা পরিশোধ সহ যন্ত্রপাতি BMRE করে উৎপাদন শুরুর প্রস্তুতি নিয়েছে। 5 বছর ধরে C&A টেক্সটাইল বন্ধ রয়েছে। সুদসহ ব্যাংকের দেনা হয়েছে 250 কোটি টাকা। কোম্পানিটি চালু করতে প্রাথমিকভাবে 30 থেকে 60 কোটি টাকা প্রয়োজন। হবিগঞ্জে মুক্তিযুদ্ধের গল্প শুনল শতাধিক শিক্ষার্থী। এ শো মুক্তিযুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে জেলা তথ্য অফিস। সোমবার হবিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই ছিল সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।